এবং কাউন্টডাউন শুরু হয়ে গেছে। যেই ম্যাচের জন্য এতদিনের অপেক্ষা ছিল, টিকিট নিয়ে হাহাকার ছিল, সেই ম্যাচ শুরু হলো এখান থেকেই। এবং সেই ম্যাচটা শুরুই করবেন ইয়াং নাম্বার 7। কিক অফের অপেক্ষায় তিনি রেফারির বাঁশির পরে লাল জার্সিতে সিঙ্গাপুর, সাদা জার্সিতে বাংলাদেশ। তবে ম্যাচের শুরুতেই একটা গুঁতো বোধহয় খেয়েছেন সিঙ্গাপুরের ফুটবলার, যেটা নিয়ে তিনি এখনো পড়ে আছেন। রেফারির অবশ্য সেদিকে খুব একটা নজর নেই। ম্যাচের অদ্ভুত এক শুরু, সিঙ্গাপুরের ফুটবলাররা রেফারির নজর কাড়ার চেষ্টা করছেন, রেফারির নজর এবার সেদিকে গেছে। সেটা নিয়ে বাংলাদেশের সমর্থকেরা খুব একটা খুশি নন। মাঠের অন্য প্রান্তে ঘটছে ঘটনাটা। নাম্বার 16 হামি সাইহান, তিনি পড়ে আছেন এবং তাদের ক্যাপ্টেন হারিস হারুন, যিনি একই সঙ্গে সিঙ্গাপুর ফুটবল ফেডারেশনের একজন মেম্বারও বটে। এই জায়গাতেই ঘটনাটা ঘটেছিল, যখন সেখানে দৌড়ে যাওয়া হচ্ছিল একটা গুঁতো বোধহয় সম্ভবত লেগেছে, যেটার জন্য এই মুহূর্তে মাঠে ফিজিও প্রবেশ করছেন। রাকিব ছিলেন, রাকিব বলটা চেস করছিলেন, তখনই সেই ধাক্কাধাক্কিটা হয়েছে। এই হামি শাহিন লাস্ট ম্যাচটা তিনি স্টার্ট করেন নাই, যে ম্যাচটা মালদ্বীপের এগেনস্টে খেলেছে সিঙ্গাপুর। সেই ম্যাচ থেকে সিঙ্গাপুর স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আজকের ম্যাচটায় রয়েছে। তবে যিনি গোল করেছিলেন নাদলি, যাকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ডেঞ্জার ম্যান, লম্বা সময় ধরে খেলছেন সিঙ্গাপুরের স্কোয়াডটায়। দেখুন সৌমিক সোম, তিনি যে আদলির সাথে কথাটা বলছেন। তামিম ইকবাল গ্যালারিতে, তারও উপস্থিতি। এই ম্যাচ চোখ না রেখে আপনি থাকবেন কই? হামি সাইহান উঠে দাঁড়িয়েছেন। 27 বছর বয়সী ফুটবলার, লায়ন সিটিতে খেলেন হাভিয়ার কাবরেরা। ডাগ আউটে বাংলাদেশের দুশ্চিন্তায় তিনি হয়তো থাকবেন, তবে আত্মবিশ্বাসী তিনি এই ম্যাচে জয়ের ব্যাপারে। রেফারি রাকিবকে কাছে ডাকলেন, কিছু একটা বললেন এবং সমাধানের পরে এবার বোধহয় খেলাটা আসলেই শুরু হতে পারে। কিক অফ থেকে সেই খেলা আসলে প্রপারলি শুরুও হয়নি। ড্রপ বল দিয়ে শুরু হবে ম্যাচ, সেটা বাংলাদেশের হাফ থেকেই। তারিক এবং তপু বর্মন আজকের ম্যাচে সেন্টার ব্যাকের দায়িত্বে দুজন। হৃদয়, তিনি ফেলেছেন আজকে স্টার্টিং 11টায়। এবং দেখুন হামজার পায়ে বল, গ্যালারিতে আওয়াজ। শাকিল আহাদ তপু সামনে বাড়িয়েছেন, যদিও এখানে রাকিবকে প্রথমে ব্লক করার টার্গেটটা করেও সেটা সফল হননি সেখানে সিঙ্গাপুর ফুটবলার, যদিও রেফারি পরে কলটা দিয়েছেন সেখানে। অ্যাসিস্ট্যান্ট রেফারি যখন পতাকাটা তুলে ধরলেন, তখনই রেফারি মাসিটা বাজিয়েছেন এবং রাকিব দেখানোর চেষ্টা করছেন শোল্ডার টু শোল্ডার চ্যালেঞ্জ, যদিও রেফারি সেটা পছন্দ হয়নি। জর্ডানকে সেখানে টাফ টাইম উপহার দিতে চাইবেন হয়তো রাকিব, যিনি শুরু করছেন এই ম্যাচটা সেন্ট্রালি। আমরা দেখছিলাম কোচ ওগুরা, জাপানিজ কোচ সিঙ্গাপুরের, এটি তার 17তম ম্যাচ। 2024-এর ফেব্রুয়ারিতে দলের দায়িত্ব তিনি নিয়েছিলেন। তিনি কিন্তু বিশ্বকাপেও জাপানের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, অলিম্পিকেও ছিলেন। মুহূর্তে তারিক কাজী বেশ ভালোভাবে ব্লক করে রেখেছিলেন। শাকিল আহাদ তপু নাম্বার 2, আরও একটা ম্যাচ তিনি রাইট ব্যাকে শুরু করেছেন। মোহামেডানের ডিফেন্ডার, মূলত তিনি সেন্টার ব্যাক, যদিও বাংলাদেশ জাতীয় দলের হয়ে ইন্ডিয়ার বিপক্ষে তার স্টার্টিং পজিশন ছিল রাইট সেন্টার ব্যাক, যদিও পরে গিয়ে তিনি শিফট হয়েছিলেন সেন্টার ব্যাক পজিশনে, কারণ তপু বর্মন ওই ম্যাচে ইনজুর্ড হয়ে গিয়েছিলেন। সেই তপুর পাস বাঁ দিকটায় গেছে। খানিকক্ষণ আগেই যেভাবে নিচে নেমে বলটা নিয়ে আবার নিজের টিমমেটকে দিলেন। আমরা তার ইনক্লুশন নিয়ে কথা বলছিলাম গতকালকে হাভিয়ার কাবরেরা, যেটা বলছিলেন যে পুরো দল আলটিমেটলি ফাহমিদুলের এই গ্রোং আপটায় অবাক। শাকিল আহাদ তপু, সেখান থেকে রাকিবকে বলটা বাড়ানো হয়েছিল। এবার অবশ্য রেফারি নিশ্চুপ, গোল কিক, রাকিব খেপেছেন। রাকিব বলছেন প্রায় একই রকম ঘটনা ক্ষণিক আগে ঘটেছে, তখন উল্টো ডিসিশন গেছে তার বিপক্ষে। ন্যাশনাল টিমের হয়ে 4টা গোল রয়েছে রাকিবের। এইবারের লাস্ট যে সিজনটা গেল, সেটা তো লোকাল ফুটবলারদের মধ্যে টপ স্কোরার তিনি ছিলেন, 11টা গোল। এবং এই রাকিবের উপরে আজকের ম্যাচে নাম্বার 9-এর দায়িত্বটা, যদিও একটু রাইট সাইড থেকে তিনি স্টার্ট করেছেন, তার পছন্দের জায়গাটাতেই তাকে আলটিমেটলি আমরা দেখছি।
ইকসান ফান্দি প্রেসারে রেখেছিলেন তারেক কাজীকে, যদিও সেখান থেকে খুব ভালো মতোই বাংলাদেশ আবারও আক্রমণে ওঠার চেষ্টায়। শাকিল আহাদ তপু, লক্ষ্য ছিল সেখানে রাকিব, থ্রু পাস যাওয়ার সুযোগ নেই এবং তারপর হামজা চৌধুরীর কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত অবশ্য হামি সাইহান খুব একটা লাভ করতে পারেননি, তবে তাতে হামজা চৌধুরী খানিকটা ভড়কে গিয়েছিলেন। নিচ থেকেই আবারও খেলাটা শুরু করেছে বাংলাদেশ। একটা বলের সাপ্লাই, যদিও বলের পেস ছিল অনেকটা বেশি, যেটা ইজিলি নেগোশিয়েট করেছেন। একটা ভুল পাস, সেখান থেকে প্রথম টাচটা একটু হেভি হয়ে গেছে সমিত সোমের। সমিত সোম জানেন ওখানে একটা ভালো পাস মেক করতে পারলে হয়তো বাংলাদেশের কাছে একটা সুযোগ এসে পড়তে পারত। এই জায়গাতে খানিকটা নড়বড়ে ভাব বোঝা গেল সিঙ্গাপুরের। লাস্ট ম্যাচেও কিন্তু আমরা দেখেছি মালদ্বীপ লাস্ট 30 মিনিটসে সিঙ্গাপুরের হাফে বেশ কিছু চান্স ক্রিয়েট করেছিল, সেখান থেকে তারা একটা গোল কনসিড করে, একটা পেনাল্টি থেকেই যেই গোলটা এসেছিল। তো সিঙ্গাপুরের ডিফেন্স স্ট্রং, বাট চাইলেই প্ল্যান থাকলে সেটাকে ব্রেক করা যায়। বাংলাদেশ সমর্থকেরা টের পেয়েছেন এখান থেকে বাংলাদেশের জন্য ভালো কিছু ঘটতে পারে। সাদউদ্দিন কি লং থ্রো নেবেন, সেরকমটাই তিনি নিয়েছেন, যদিও সেখানে কেউ নেই। পরে সেকেন্ড বলটা অবশ্য সমিত সোম নিয়েছিলেন। এখনো বল বাতাসেই ভাসছিল, তারপর রেফারির বাঁশি বেজে গেছে। বেশ কিছু ইন্টারাপশন এরই মধ্যে। একদম শুরুটাই হয়েছিল ফাউলে, এরপরে বারবারই খেলা থেমেছে। এখনো বোধহয় সেই ফ্লুইড ফুটবলটা দেখা মেলেনি, তবে সময়ের সঙ্গে দুই দল যখন জিততে চায় সেরকম খেলা খেললে এই ম্যাচটা আরও বেশি উপভোগ্য হয়ে ওঠার সুযোগ আছে। হামি সাইহান আরও একবার বল পেয়েছেন এবং তাকে প্রেস করা হচ্ছিল, সেখান থেকে সমিত সোম প্রেস করে শেষ পর্যন্ত বলটা জিতেও দিয়েছেন। কাজেম শাহ সেটা তুলে দিলেন ডিফেন্ডারের কাছে, ফিরতি বলটাও তিনি পেলেন। শাকিল আহাদ তপু আলতো করে একটা ক্রস করেছেন এবং সেখানে হেডে ফাহমিদুল বলটা দিতে চেয়েছিলেন রাকিবকে। চিন্তার কোনো কারণ নেই, কারণ বাংলাদেশের কাছে বল পজিশন, বাংলাদেশ আরও একটা থ্রোয়িং পেয়ে যাচ্ছে। শাকিল আহাদ তপু লম্বা থ্রোটাই নেবেন পেনাল্টি এরিয়ার ভেতর। ফাহমিদুল রয়েছেন, হামজা চৌধুরীর আনাগোনাও শুরু হয়ে গেছে, যেই হামজার গোলেই ভুটানের এগেইনস্টে শুরুটা করেছিল বাংলাদেশ। মাঝখানে এমন একটা জায়গা কেউ ছিলেন না, এই ইজওয়ান মাহমুদ। একজন গোলকিপারও যে ডেঞ্জার ম্যান হতে পারেন তার প্রমাণ তিনি অনেকবার রেখেছেন। এক্স্যাক্টলি, 32 বছর বয়সী গোলকিপার, খেলেন তিনি লায়ন সিটির হয়ে এবং এটি তার 64তম আন্তর্জাতিক ম্যাচ। দুঃখিত, তার বয়স আরো বেশি, 35। ইকসান ফান্দি মূল ডেঞ্জার ম্যান, তাকে আপনি বলতে পারেন। তপু বর্মন সেখানে ঠিকঠাক নেগোশিয়েট করেছেন। স্পেস পেলেই এই উইং প্লে থেকে ক্রসই জেনারেট করে ফেলতে পারতেন ইকসান ফান্দি, কারণ পেনাল্টি এরিয়ার ভেতরে কিন্তু একজন ঢুকে পড়েছেন এবং যেভাবে তপু তাকে কোনো সুযোগই দেননি, সেখানে একটা ফাউলের আবেদন করছিলেন ইকসান ফান্দি। ইকসান ফান্দি 20টা আন্তর্জাতিক গোল তার, যদিও গোটা মৌসুম কাটিয়েছেন ইনজুরিতে। সেখান থেকে ফিরে মালদ্বীপের বিপক্ষে তার জোড়া গোল আত্মবিশ্বাস তাকে বাড়িয়েছে। এই ম্যাচে তিনি ওই একই ঘটনা ঘটাতে চাইবেন, বাংলাদেশ অবশ্য সেটা করতে দিতে চাইবে না। এরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের বক্সের ভেতরে, যেখানে 6 ইয়ার্ড বক্সের ভেতরে বড় ধরনের জটলা। জামাল ভুইয়া অবশ্য এই ম্যাচে তিনি সাইড বেঞ্চ থেকেই দেখছেন লং থ্রো নিয়ার পোস্টে এবং সেখান থেকে বাংলাদেশের বিপদ হতেই পারে। শেষ পর্যন্ত সেখানে বাংলাদেশের ভাগ্য ভালো যে ইয়াং শেষ টাচটা জায়গা মতো পৌঁছাতে পারেননি। বেঁচে গেছে বাংলাদেশ, পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছিল পোস্ট। আরো একবার হ্যারি স্টুয়ার্টের সেই অ্যাটেম্পটা, ফার্স্ট হেডারটা হয়েছিল সেকেন্ড অ্যাটেম্পটে, সেখানে সি ইয়াং তিনি ট্রাইটা করেছিলেন এবং আরো ক্লিয়ারলি মিতুল বলের দিকেই ছিলেন। বেঁচে গেছে বাংলাদেশ, বাংলাদেশ বেঁচেই গেছে। বাংলাদেশ সেটাকে একটা অ্যালার্ম হিসেবে দেখতে পারে। বাংলাদেশ যদি নিজেদের খেলাটা তাদের উপরে চাপিয়ে না দিতে পারে, সিঙ্গাপুর এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের ওপরে চাপ তৈরি করে ফেলতে পারে। এবং আমরা বারবার বলছিলাম সেট পিস বা ডেড বল সিচুয়েশনগুলোতে সিঙ্গাপুর যে কোনো সময় থ্রেট ছুড়ে দেবে, তার একটা নমুনা কিন্তু আমরা প্রথম 10 মিনিটের মধ্যেই দেখে ফেলেছি। এই 10 মিনিটের মধ্যে সিঙ্গাপুর পেনাল্টি এরিয়ার ভেতর কোনো আক্রমণ করতে পারে নাই উইথ দ্য বল, তারপরও একটা ডেড বল থেকে সেখান থেকে কিভাবে ম্যাচটা চেঞ্জই হয়ে যেত সেটার প্রমাণ তারা রেখেছে। মাঠের অন্য পাশে ফাহমিদুল পড়েছিলেন, যে কারণে সমর্থকেরা
একদমই অপছন্দ করেছেন পুরো ঘটনাটা, যদিও রেফারি তাতে কোনো রকম কোনো সায় দেননি। ম্যাচের বয়স এখনো পর্যন্ত 10 মিনিট মতো, এবং এই 10 মিনিটে আমরা ট্যাকটিক্যালি কি বুঝতে পেলাম সেটা এখন জানতে চাই জুলফিকার মাহমুদের কাছ থেকে। একটা জিনিস হচ্ছে যে রিফাত, যদি আমরা দেখি যে এই সিচুয়েশনটা যদি দেখি, সিঙ্গাপুরের ফরমেশনটা 4-3-1-2, দ্যাট মিন্স হ্যারিস স্টুয়ার্ট। সেই প্রসঙ্গে আমরা খানিকক্ষণ পরেই আসবো, কারণ রাকিব বল পেয়েছেন এবং বাংলাদেশ আক্রমণ ভাগে ভীতি ছড়াচ্ছে। বল কন্ট্রোলে নিয়ে এরপরে সাদউদ্দিন লেফট ব্যাক চলে এসছেন মাঝামাঝি জায়গায়, সৌমিত সোম, দারুণ শাকিল হাত্তপুর ক্রস, সেটা অবশ্য ইসওয়ান মাহবুবের জন্য। যেটা আমরা আলোচনা করছিলাম অ্যাকচুয়ালি, মানে আমরা ম্যাচ শুরুর আগে শোতে যেটা আলাপ করছিলাম অ্যাকচুয়ালি রায়ান স্টুয়ার্টের কথা। স্টুয়ার্ট কিন্তু সং ইয়াং এবং হচ্ছে এক্সান ফান্দি ওদের পিছনে খেলে, কখনো কখনো একটু লেফট ফ্ল্যাঙ্ক এরিয়াতে সে আসার চেষ্টা করে। তবে আমাদের জন্য যেটা, আমরা যখন প্রেস করছি অ্যাকচুয়ালি হাই আপ অফ দ্য পিচে, তখনই কিন্তু সিঙ্গাপুর অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে বিল্ড আপ করতে পারেনি এবং আমরা কিন্তু সেখানে বল উইনও করেছি কয়েকবার। সো এখন যেটা অ্যাকচুয়ালি ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি আপনাকে বল পজিশনটা যখন আপনার কাছে থাকবে এই সিচুয়েশনে অ্যাকচুয়ালি দ্য মিডফিল্ডার অ্যান্ড দ্য অ্যাটাকারদের মুভমেন্টটা ইম্পর্টেন্ট। শাকিল রাইট সাইড দিয়ে যাচ্ছিলেন, যদিও আগেই তিনি কাটা পড়েছেন রেফারির ফ্ল্যাগে। এবং এই ম্যাচটা কিন্তু আমরা দেখলাম শাকিল হাত্তপু শুরু থেকে বেশ কিছু সামনে থ্রু বল দিতে পারছেন তার জোনটা, এবং তখনই কিন্তু রাকিব তিনি তার ন্যাচারালাইজ পজিশন সেই রাইট উইং দিয়েই আক্রমণগুলো শুরু করার চেষ্টা করছেন। এই জায়গায় রাকিবের একটা বেশ ভালো সাপোর্ট সোফার শাকিল হাত্তপু। সাফওয়ান বাহারুদ্দিন, এক্সপেরিয়েন্স সেন্টার ব্যাক, ফান্ডে আরো একবার তিনি ছিলেন টার্গেট। এই জায়গায় তারিক কাজী রয়েছেন, তারিক কাজীর ব্লক। এই ব্যাটেলটা হবে দেখার মতো, এক্সান ফান্দি ভার্সেস তপু বর্মন অথবা তারিক কাজী। যদিও ফান্দি কখনো কখনো দুদিকেও সরে যান এবং তার এই খেলার সঙ্গে আপনি মিল খুঁজে পেতে পারেন বাংলাদেশে খেলে যাওয়া ডোরিয়েলটন গোমেজের সঙ্গে। কিছুটা মিল হয়তো আছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার। সেখান থেকে এই বল পেয়েছেন আবারও এক্সান ফান্দি এবং চমৎকার এক টার্নে বল ঘুরিয়ে ইয়াং দিয়েছেন রাইট সাইডে। সেখান থেকেই আক্রমণ গোছানোর চেষ্টা সিঙ্গাপুরের, যদিও পিছু হটতে হয়েছে তাদের। বাংলাদেশ এখন নিজেদের অর্ধে। সাফওয়ান বিল্ড আপের চেষ্টায় সিঙ্গাপুর, আর গ্যালারিতে ফিন পতন নীরবতা ভাঙল যখন তারা একটা ব্যাকপাস খেললো। খুব স্বাভাবিক, এবং সেই জায়গায়ও ব্যাকপাসটা তারা খেলতে বাধ্য হয়েছিল, কারণ কন্টিনিউয়াসলি বাংলাদেশের ফুটবলাররা অ্যাটাকিং থার্ডে সেই চেইজটা তারা করছিলেন। সেটাই তাদের স্বাভাবিক যে ফুটবল, সেই পাসিং ফুটবলটা খেলতে দেয়নি সিঙ্গাপুরকে। এবার অবশ্য লেফট সাইড থেকে সাদ, হৃদয়, তারিক কাজী, হামজার সামনে বাড়ানো লং বল, সেখানে কাজেমো ছুটছিলেন এবং বাংলাদেশ পাচ্ছে একটা থ্রোয়িং। কুইকলি টেকেন, তবে সেই সুযোগটা নষ্ট। জর্ডান এমবাভিয়ে, ইয়াং ফুটবলার, আজকের ম্যাচে তিনি স্টার্ট করেছেন লেফট ব্যাকে। হ্যারি স্টুয়ার্ট খেলছেন রাইট ব্যাকটায়। দুই ভাই, হ্যারি স্টুয়ার্ট রাইট উইংয়ে এবং তার ঠিক নিচেই তার ভাই রায়ান স্টুয়ার্ট। সাফওয়ান, স্টুয়ার্টের কথা বললে অবশ্য হারিস স্টুয়ার্টের নামটা একটু বলতে হয়। তার পুরো নাম হারিস রিজাল গ্যারেথ স্টুয়ার্ট বিন মুহাম্মদ ইয়ান স্টুয়ার্ট। 8টা শব্দ আছে সেখানে। নাম্বার 18 সেই হারিস স্টুয়ার্টের জার্সি নাম্বার। ম্যাচ আবারও শুরু হয়েছে। হৃদয় এবং হামজা চৌধুরী
পাশাপাশি স্টার্ট করেছেন, অর্থাৎ বাংলাদেশের স্টার্টিং ফরমেশন যদি আমরা 4-2-3-1 ধরে নিই, সেখানে ওই ডাবল পিভট রোলে হামজা এবং হৃদয়, কাউকে আমরা এখনো পর্যন্ত খুব অ্যাডভান্স পজিশনে দেখিনি। হামজা চৌধুরী বলগুলো পাচ্ছেন ঠিকই, এবং সেখান থেকে কাজেমকে দিয়েছেন ফুল ব্যাক, তিনি ওভারল্যাপ করেছেন, সেখানে শাকিল আহাদ তপু চেষ্টা করছেন বলটা হোল্ড করে, দ্বিতীয় চেষ্টা পেয়েছেন, এবং তারপরে তার ক্রস, সেখান থেকে বাংলাদেশের প্রথম অ্যাটেম্প্ট, বাঁ পাটা লাগিয়ে দিয়েছিলেন সেখানে রাকিব, কিন্তু তাতে তেমন একটা গতি আসলে ছিল না। ওইভাবে যখন বলে টাচ করা হয় তখন সেখানে গোল করা খুব সহজ নয়, তবে বাংলাদেশ বার্তাটা বোধহয় পৌঁছে দিতে সক্ষম হলো যে বাংলাদেশের পক্ষে ভরকে দেওয়া সম্ভব সিঙ্গাপুরকে। শাকিল আহাদ তপুর অধ্যাবসায়ের ক্রেডিট সেখানে দিতে হয়, এবং তারপরে ডিফেন্ডারের একটা টাচ গোলকিপারের কাজ করেছে কিছুটা হলেও সহজ। বাংলাদেশ প্রেস করছিল, সেখান থেকেই সিঙ্গাপুর তারা আক্রমণে ওঠার চেষ্টায়, হারিস হারুন রাইট সাইড থেকে যে ক্রস এসে ইকসান ফান্দির হেডার, এবং বাংলাদেশ আরো একবার বাঁচলো। ওই জায়গায় তার হাইট অ্যাডভান্টেজ পুরোপুরি তিনি কাজে লাগিয়েছেন। যে ক্রস এসেছিল সেখানে টার্গেট ম্যান একজনই ছিলেন, বুঝিয়ে দিয়েছেন তিনি কতখানি ভয়ঙ্কর। 9 মিনিটেও 4 গোল করার রেকর্ড আছে তার, যেটা এই 2000 সালের পর ফাস্টেস্ট গোল হলসের রবার্ট লেভানডস্কির পরেই সেই নামটা, সেই ইকসান ফান্ডে আজকের ম্যাচেও বাংলাদেশের জন্য ভয়ের কারণ। তবে এবার বাংলাদেশ আরও একবার রাইট সাইড থেকে, তবে বলের পেস বেশি, রাকিব যাওয়ার আগেই সেটা টাচ লাইনের বাইরে। সতেরো মিনিট, সিঙ্গাপুর দুইবার গোলের কাছাকাছি থেকে তারা ঘুরে এসেছে, যেটা বাংলাদেশের জন্য অ্যালার্মিং সাইন। এক্স্যাক্টলি, বাংলাদেশ এখনো পারেনি, তবে সময় এখনো একেবারেই আর্লি, এবং ভুল ভ্রান্তির জায়গাগুলো শুধরে নিয়ে বাংলাদেশ চাইবে এই ম্যাচে তাদের দাপটটা দেখাতে। বাঁদিকে বাংলাদেশ চেষ্টা করছে ওখান থেকে আক্রমণ গোছাতে, এবং দারুণ এক রানে এরপরে এসছে একটা স্কোয়ার পাস, যদিও সেটা ক্লিয়ার করেছে তারা। সৌমিত ইজ দ্য ম্যান। বাংলাদেশের হয়েছে আর প্রথম ম্যাচ খেলেছেন MLS-এও। রাকিবের ঠিক সামনে ছিলেন সাফওয়ান বাহারুদ্দিন, তিনি সেই বলটা ক্লিয়ার করেছেন, বাট সৌমিতের সেই পেস, ঢুকে যাওয়া পেনাল্টি এরিয়াতে, এসব কিছু বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট। হারিস হারুন ছিলেন, হারিস হারুন আটকাতে পারেননি, তার সামনে দিয়ে সেই বলটা পেনাল্টি এরিয়ার ভেতর ছেড়ে দিয়েছিলেন সৌমিত সোম যে কাজটা করতে চাইবেন সেটা হচ্ছে এই ধরনের হাফ স্পেস তিনি এক্সপ্লয়েট করতে চাইবেন, ফুল ব্যাক এবং সেন্টার ব্যাকের মাঝের জায়গাটা। এবং যেহেতু সিঙ্গাপুর তাদের ডিফেন্ডাররা নিচ থেকে খেলা বিল্ড আপের চেষ্টা করে, এবং যে কথা বারবারই বলা হচ্ছে যে তাদেরকে যদি প্রেস করা যায় তাদেরকে নড়বড়ে করে দেওয়ার একটা সুযোগ বাংলাদেশ পেতে পারে। সোমের ওই রানটা ট্র্যাক করতে পারেননি সিঙ্গাপুরের কোনো ডিফেন্ডার। সেই সিঙ্গাপুর এখন যখন বাংলাদেশ বিল্ড আপ করছে তখন ডিফেন্ডিং লাইনটা বেশ ওপরে উঠে নিয়ে এসছে, যে কারণে এই লং বলটা খেলতে শেষ পর্যন্ত বাংলাদেশ বাধ্য হয়েছে। বাংলাদেশও সময়ে সময়ে হানা দিচ্ছে সিঙ্গাপুরের ঘরে। ডান প্রান্ত দিয়ে শাহিরান সামনে বাড়িয়েছেন সিয়ং, যদিও শেষ পর্যন্ত তপু বর্মন ছিলেন তার জায়গা মতো, তিনি সেটাকে ক্লিয়ার করলেন। যে কাজটা সিঙ্গাপুর করছে বা ভালো করছে সেটা হচ্ছে যখন তারা বাংলাদেশের ডিফেন্ডিং লাইনের কাছাকাছি জায়গায় চলে যাচ্ছে তখন তারা দুবার ভাবছে না, সরাসরি তারা স্ট্রাইকারকে খোঁজার অ্যাটেম্পটে যাচ্ছে। কারণ আগে আমরা যেটা দেখলাম অনেকটা সেরকম, কিন্তু সেই ক্ষেত্রে হয়তো তারা সফল হয়নি, কিন্তু এই কাজটা তারা বারবার করে যাচ্ছে। এই মুহূর্তে গ্যালারিও খানিকটা নীরব, তারা খুঁজছেন একটা মোমেন্ট অফ ইন্সপিরেশন, হয়তো সেটা এরকম কিছু, যদিও সেটা বিধিসম্মত নয়। লং ওয়ে টু গো, আরো 70 মিনিটের লড়াই এখনো বাকি। দর্শকরা একটু দম নিচ্ছেন, নিজেদের এনার্জিটা রাখছেন। হাভিয়ার কাবরেরা, যার আন্ডারে সবশেষ 10 ম্যাচ, সেই 10 ম্যাচের মধ্যে বাংলাদেশ 15টা গোল কনসিড করেছে, 5টা গোল দিয়েছে, 3টা জয় 1টা ড্র, হারতে হয়েছে 5 ম্যাচে।
অন্যদিকে সিঙ্গাপুর শেষ 10 ম্যাচের মধ্যে তারাও জিতেছে 3টা, 2টা করেছে ড্র, তারাও হেরেছে 5 ম্যাচ। শেষ ম্যাচের হিসেবগুলো যখন টানছিলেন, মালদ্বীপের বিপক্ষে সিঙ্গাপুর যে ধরনের পরিস্থিতি তৈরি করেছিল বা তৈরি হয়েছিল এখনও মাঠে প্রায় সেরকমই। গোলকিপার বক্স ছেড়ে বেরিয়ে এসছেন এবং খেলার জায়গা বেশ খানিকটা কম। বাংলাদেশ যেহেতু তাদের ডিফেন্ডিং লাইনটা হাফ লাইনের কাছাকাছি নিয়ে যাচ্ছে, সে কারণে পেছনে জায়গাগুলো থাকছে। যদিও এখনও আমরা সেই ধরনের লং বল অ্যাটেম্প্ট করতে সিঙ্গাপুরকে দেখিনি। বাংলাদেশের প্রেস সেখান থেকেই ফাহমিদুল যাচ্ছিলেন, ফাহমিদুল কিছু একটা চাইছিলেনও বটে। সেখানে মনে হয়েছিল ফাহমিদুল মনে করেছিলেন হয়তো সেটা ছিল ব্যাক পাস। সিঙ্গাপুর কোনো প্রেশার কিন্তু তারা নিচ্ছে না, এই অ্যাওয়ে এনভায়রনমেন্ট তার কোনো কিছুই সিঙ্গাপুর আপাতত নিচ্ছে না এবং গুছিয়ে উঠতে একটু মনে হয় সময় লাগছে সিঙ্গাপুরের। আরো একবার আক্রমণ সিঙ্গাপুরের, ডান প্রান্তে রাইট উইং থেকে ক্রস জেনারেট হয়েছে, জর্ডান রয়েছেন, জর্ডানের ফার্স্ট হেডার, এখনো বিপদ কাটেনি। সিয়ং বলের কন্ট্রোল সিঙ্গাপুরের কাছেই, শুটিং স্পেস খুঁজছেন এবং ফান্ডে সাইড নেটেড। এই আক্রমণের সূচনা যেখানে হয়েছিল, যখন জর্ডান সবার ওপরে লাফিয়ে উঠে বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিলেন, সেখান থেকে পরে গিয়ে বাংলাদেশ পুরোপুরি বল ক্লিয়ার করতে পারেনি এবং কারো মুখে গিয়েও বলটা লেগেছে। তবে মুখে আঘাত পেয়েছেন জর্ডান নিজেও, কেটেও গেছে বোধহয় খানিকটা। বাংলাদেশের জন্য আরও একটা অ্যালার্মিং সাইন। যদিও ইন্টারন্যাশনাল ম্যাচে এসব ঘটতেই থাকবে, প্রতিপক্ষ আপনাকে কেবলমাত্র সম্মান জানাতে এখানে আসেনি, প্রতিপক্ষ এই ম্যাচ জিততেই চাইবে। বাংলাদেশকেও সেই প্রেশারগুলো হ্যান্ডেল করতে জানতে হবে। যেভাবে বিপদটা আছড়ে পড়ছিল বাংলাদেশ শিবিরে, সিয়ং তিনি পেলেন, তিনি পরে দিয়ে দিয়েছিলেন ফান্দিকে, শট করেছিলেন, সেই শটটা ব্লক হলো, মুখে লেগেছিল তার কাজের। এরপর সাদ তিনি খানিকটা লাকি, তিনি যেতে যেতে কিন্তু শটটাও হয়ে গিয়েছিল। ম্যাচে যেহেতু খানিকটা বিরতি পাওয়া গেছে, পিচ সাইডে আছেন আমাদের সঙ্গে কমেন্ট্রিতে শরীফুল হক। আমরা একটু তার কাছ থেকে এই মুহূর্তে শুনতে চাইব তিনি ওখান থেকে কি দেখতে পেলেন এবং মাঠের আসলে কি পরিস্থিতি। আমরা শরীফুল হকের জন্য অপেক্ষা করছি। পিচ সাইড থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু ইন্টারেস্টিং ট্যাকটিক্যাল ব্যাটল এইখানে দেখা যাচ্ছে। হাভিয়ার কাবরেরা এবং বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কোচ দাভিদে বেশ অনেকক্ষণ ধরে ইনস্ট্রাকশন দিচ্ছেন। হামজা চৌধুরী এবং শাকিল আহাদ তপুর ইনক্লুশন বাংলাদেশের ম্যাচে আজকের প্রথম 15 মিনিটে খুবই ইম্পর্টেন্ট ছিল। হামজা চৌধুরী যখন একটু নিচে নেমে আসছিলেন তখন 3-2-2-3 একটা শেপে বাংলাদেশ আক্রমণে যাওয়ার চেষ্টা করছিল রাইট সাইড থেকে, যেখানে শাকিল আহাদ তপুর দুটো ক্রস খুবই ইম্পর্টেন্ট ছিল। কারণ হচ্ছে যখন সেন্ট্রালে রাকিব খেলছেন, রাকিব কিছুটা উইথড্র করে সেন্টার ফাঁকা করে দিচ্ছেন, সে কারণে হচ্ছে রাকিবের ওই জায়গাটাতে ফাহমিদুল কিংবা সমিত সোম ঢোকার সুযোগ পাচ্ছেন। এরকম দুটো সুযোগ যেমন তৈরি হয়েছে, তেমনি আবার অন্যদিকে ফাহমিদুলও কিন্তু সুযোগ তৈরি করতে পেরেছিলেন। তবে ইকসান ফান্দিকে একবারই খুঁজে পাওয়া গিয়েছে, সেখানে ইকসান ফান্দি তার মাথাটা ছুঁয়েছিলেন বলে, তাই ফান্দিকে আটকানোর জন্য শাকিল আহাদ তপু, তারিক কাজী এবং তপু বর্মনকে যথেষ্ট সতর্ক থাকতে হচ্ছে। দাভিদে যে কোনো ডেড বল সিচুয়েশনে বারবার ইনস্ট্রাকশন দিচ্ছেন কোন প্লেয়ারকে কোন জায়গায় থাকতে হবে। মোটামুটি এই হচ্ছে এই 20 মিনিট 23 মিনিটের বর্তমান সিচুয়েশন। ফাহমিদুল একটা ইয়েলো কার্ড কনসিড করলেন উইদাউট দ্য বল এবং ম্যাচের প্রথম কার্ড, কোনো দরকার ছিল না অবশ্যই এটার। তরুণ ফুটবলার অনেক কিছুর ভেতর দিয়ে গেছেন, এই ম্যাচে তার কাছে সময় আছে আরও। ইতালিয়ান ক্লাব ওলভে কালচোর হয়ে খেলেন তিনি, সেরি ডি এর একটা ক্লাব। এর আগে সাম্পদোরিয়ার একাডেমিতে ছিলেন, ইতালির বিখ্যাত একাডেমি।
বাংলাদেশের থ্রোইন। ইহসান ফান্দি এবং তপু বর্মনের ভেতরে লড়াইটা জমে উঠেছে। এই লড়াইটা পুরো ম্যাচেই চলতে থাকবে। সেই লড়াইয়ে কে জিতবে তার উপরেই হয়তো ম্যাচের ভাগ্য নির্ভর করছে। 25 মিনিট গড়িয়েছে, অর্থাৎ ফার্স্ট হাফের অর্ধেকটা শেষ। যদিও বেশ কিছুক্ষণ আমরা দেখেছি ইনজুরির কারণে, ফাউলের কারণে ম্যাচ থেমেছিল। এবার আবার সেই ম্যাচেই শুরু। রাকিব এখনো তার কন্ট্রোলে, রাকিবের সাপ্লাই ওয়েট করছেন ফাহমিদুল। লেফট ফুটের শটটাও নিতে চেয়েছিলেন, সেটা ব্লক হলো। রায়হান স্টুয়ার্ট তিনি ব্লক করলেন, তবে বাংলাদেশ পেয়ে যাচ্ছে আরো একটা থ্রোয়িং। এবং রাকিব যে ইন্টেনশনটা তার ছিল, ক্রেডিট গোজ টু হিম। সমিত সোম নিজেও দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন রাকিবের জন্য। ভালো একটা পাস তিনি দিয়েছিলেন, তবে ওটাই তার ন্যাচারাল পজিশন, রাইট উইং, যেখানে তিনি আরও বেশি ইফেক্টিভ। তবে তিনি যখন রাইট উইংয়ে যাচ্ছেন তখন বক্সের ভেতরে ঢুকে যাচ্ছেন ফাহমিদুল অথবা সমিত সোম। তারিক কাজী ভালো পাস ছিল। বাংলাদেশ অবশ্য বল রেখেছে কাজেম শাহর কাছ থেকে, রাইট সাইডে সমিত সোম, তার কাছ থেকে বল কেড়ে নিয়েছেন জর্ডান। এবং তারপর চমৎকার হোল্ড আপ প্লে ইহসান ফান্দির, এবং সেই ফাঁদে পা দিয়েছেন তারেক কাজী। নট আ গুড সাইন। তারিকের সেখানে ট্যাকটিক্যালি আটকাতেই হতো ইহসান ফান্দিকে। তাহলে ইহসান ফান্দি সেই জায়গা থেকে থ্রু করে গেলে, যেহেতু তারিক তার জায়গাটা ছেড়েও পড়ে চলে এসেছিল, বিপদ হলেও হতে পারত। শোল্ডারের যে জায়গাটায় তিনি ধরে রেখেছেন সেটা দেখে বোঝা যাচ্ছে কতখানি ব্যথা তিনি পেয়েছেন। এই মুহূর্তে একজন ওয়ার্ম আপও করছেন বাংলাদেশের, তাজ, তিনি ওয়ার্ম আপ করছেন। তাহলে যেই ঘটনাটা ঘটবে যদি তারিক কাজী আর মাঠে না নামার মতো এবল থাকেন, ইন্ডিয়া ম্যাচে যেটা হয়েছিল, তপু বর্মন উঠে গিয়েছিলেন, শাকিল আহাদ তপু তিনি সেন্টার ব্যাকে চলে এসেছিলেন, তেমন কিছুই হয়তো একটা হাভিয়ার কাবরেরা ব্যাকআপ প্ল্যান রেডি করে রেখেছেন। তবে তারিক কাজীকে হারানো এই ম্যাচে সেটা হবে বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কা। এবং কি অদ্ভুত, ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে প্রায় একই সময়ে আরেক সেন্টার ব্যাক তপু বর্মন ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন। এবার তার সেন্টার ব্যাক পার্টনার তারিক কাজী তিনি স্ট্রেচারে করে মাঠ ছাড়ছেন। বাংলাদেশ সমর্থকদের জন্য সেটা কোনো ভালো খবর নয়। তারিক কাজী যথেষ্ট ব্যথা পেয়েছেন। তিনি অবশ্য খেলতেই চাইবেন, এটা আমি নিশ্চিত। এর আগে আমার মনে আছে সাফ চ্যাম্পিয়নশিপ চলার সময় তিনি তার ওই পায়ের অবস্থা যখন নাজুক, সেটা নিয়েও তিনি খেলেছিলেন সেমিফাইনালের ম্যাচটা। তারিক কাজী উঠে দাঁড়িয়েছেন। কোচ ব্যাপারটা নিশ্চিত করতে চাইছেন যে তারিক কাজী খেলতে পারবেন কিনা, তারপরেই হয়তো আসবে সিদ্ধান্তটা। তবে এই মুহূর্তে বাংলাদেশ মাঠে 10 জনে। ইহসান ফান্দি, আবারও একটা ক্রস, সেই ক্রস থেকে বাংলাদেশের নিস্তার মিলেছে। কাজেম শাহ থ্রোয়িং পেয়ে যাচ্ছে বাংলাদেশ। তারিক কাজী তিনিও মাঠে নামছেন আরো একবার। এই ম্যাচ লড়াইটা যে করতে হবে, তারিক কাজী একজন যোদ্ধা, তিনি সেই যুদ্ধটাই করতে চান এই ফুটবল মাঠে। শরীরের ওপর যাই যাক, শেষ বিন্দু পর্যন্ত লড়বে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর, দেখছেন ন্যাশনাল স্টেডিয়াম থেকে, ফুল প্যাক স্টেডিয়াম। ম্যাচ আবারও শুরু হচ্ছে। মিতুল মার্মা খুঁজতে চান তিনি সাদ উদ্দিনকে। হৃদয়, ফুল পাস, হারিস হারুন, সিঙ্গাপুরি বলটা পায়ে রাখছে। আরো একটা বল গেল টাচ লাইনের বাইরে, সেটা আমাদেরকে সুযোগ করে দেবে জুলফিকার মাহমুদের বিশ্লেষণ শোনার জন্য। ম্যাচের সময় 30 মিনিট, এই আধ ঘন্টায় আমরা কি পেলাম আর কি করা দরকার বাংলাদেশের?
অ্যাকচুয়ালি সিঙ্গাপুর এখন কিছুটা, আমি যদি বলি যে ডিফেন্সিভ মেন্টালিটি থেকে তারা একটু অ্যাগ্রেসিভ এই মুহূর্তে। আমরা যদি দেখি যে ১৬ মিনিট ৪৯ সেকেন্ডের একটা ক্লিপস যদি আমরা দেখি, একটু মেমোরাইজ করি, তারা কিন্তু তখন অ্যাকচুয়ালি ২টা ডিফেন্সিভ ব্লক, মানে ২টা ব্যাংকের ব্লক তৈরি করেছিল, 4-4-2। এবং এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের টিমের করা উচিত হচ্ছে যে বল পজিশনটাকে খুব দ্রুত রিসাইকেল করা। ইকসান ফান্দি বল পেয়ে গেছেন বক্সের ভেতরে, ইকসান ফান্দি, তারপরে মিতুল মার্মার সেভ, আবারও বাঁচালো বাংলাদেশকে। বাংলাদেশ এখান থেকেই আক্রমণে উঠতে চায়। শাকিল আহাদ তপু, রাকিব, সমিত সোমের ফার্স্ট টাইম পাস, ডান দিক থেকে কাজেম শাহ, বক্সের ভেতরে ফাহমিদুল ঢুকেছেন, রাকিব আছেন বক্সের ঠিক বাইরে, আবারও সমিত সোম, হৃদয়, হামজা, শাকিল আহাদ তপু। এবং যে প্রেশারটা বাংলাদেশ শুরুতে ফেলেছিল সিঙ্গাপুরকে, সেটা বোধহয় এখন তারা হারালো। সিঙ্গাপুর তাদের শেপে ফিরে গেছে, বাংলাদেশ এখন তাদেরকে ব্রেক করার চেষ্টা করছে। সমিত সোম ওয়ান্ডারফুল, সেখান থেকে শেষ পর্যন্ত ওই বলের নাগাল পাওয়াটা বেজায় কঠিন হয়ে গেল রাকিবের জন্য। শেষ 1 মিনিটের হিসেবটাই দেখুন, সিঙ্গাপুর তারা গোলের খুব কাছাকাছি ছিল। মিতুল মার্মার লেফট সাইডে স্ট্রেচ করায় সেই সেভ, এরপর ব্যাক টু ব্যাক বাংলাদেশের দুটা সুযোগ। সমিত সোম মাঝখান থেকে যে একটা থ্রু বল বাড়িয়ে দিয়েছিলেন, সেটা রাকিব অ্যাটেম্পটাও করলেন, তবে ইজওয়ান তিনি ছিলেন রেডি। রাকিবকে বলে আর সেই টাচটা করতে দেয়নি সমিত সোম, দুজনের মাঝখান থেকে জায়গা বের করলেন, আরো দুজনের শেপের মাঝখান থেকে বলটা ছাড়লেন। ব্রিলিয়ান্ট, চারজনকে খাবি খাওয়িয়ে তারপর সেই বলটা সামনে ছোড়া সমিত সোমের। সমিত সোম স্টার্ট করেছেন নাম্বার 10 পজিশনে, এবং তার কাছ থেকে যে ক্রিয়েটিভিটি বাংলাদেশ দল চাইছিল সেটা এরই মধ্যে তিনি তৈরি করেছেন। দুটো জায়গায় অন্তত পক্ষে তিনি গোল স্কোরিং অপরচুনিটি তৈরি করেছেন, প্রেস করছেন রাইট সাইডে, লেফট সাইডে, তাকে সব জায়গাতেই দেখা যাচ্ছে। এবং সমিত সোমের এই ধরনের লাইন ব্রেকিং রানগুলো বাংলাদেশকে আক্রমণে অনেক বেশি সহায়তা করতে পারে, তবে বাংলাদেশকে খুঁজে পেতে হবে ফিনিশিং টাচটাও। হারিস হারুন তিনি দিয়েছেন লেফট সাইডে, জর্ডান, হ্যারিস স্টুয়ার্ট, তার কাছ থেকে বলটা কেড়ে নিয়েছে বাংলাদেশ। সফওয়ান বাহারুদ্দিন, হারিস হারুন, ব্রায়ান স্টুয়ার্ট, সেই হারিস হারুন মিডফিল্ডের অ্যাঙ্কারিং এর রোলটা প্লে করছেন তিনি, এবং তিনি আসলে বলগুলো ডিস্ট্রিবিউট করছেন। তাকে মার্ক করতে বাংলাদেশের জন্য ঝামেলা হয়ে যাচ্ছে, তবে বাংলাদেশ এবার ঝামেলা তৈরি করতে পারে। ফাহমিদুল ছুটছেন, ফাহমিদুলকে পেছন থেকে বাধা দেওয়া হয়েছে। বাংলাদেশ এবার একটা ভালো জায়গায় ফ্রি কিক পেয়ে যাচ্ছে। রায়হান স্টুয়ার্টকে সেই কার্ডটা দেখানো হয়েছে, কারণ ফাহমিদুল তার পেসটাকে কাজে লাগাতে চেয়েছিলেন, শুরুটাও করেছিলেন, এবং সেখানে বাধা পড়েছে। বাংলাদেশ সেট পিস পেয়ে গেছে। হামজা চৌধুরী তিনি বলটা হাতে নিয়ে আছেন। সেই হামজার গোলেই বাংলাদেশ পেয়েছিল ভুটানের বিপক্ষে দারুণ একটা শুরু। সেই মোমেন্টটা যখন ফাহমিদুলকে আটকানো যাচ্ছিল না, রায়হান স্টুয়ার্ট তিনি সেই ফাউলটা করলেন। ফাহমিদুল যে কাজটা খুব ভালো করছিলেন, তিনি বল নিয়ে ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছিলেন, এবং ডিফেন্ডার যখন দেখলেন তার মার্কার, তাকে তিনি যাকে মার্ক করছিলেন তিনি আসলে রং সাইডে চলে গেছেন, তার এরপরে তার ফাউল করা ছাড়া আর কোনো উপায় হয়তো জানা ছিল না। এখন প্রশ্ন হচ্ছে এই ফ্রি কিকটা নেবেন কে? হামজা চৌধুরী বলের সামনে দাঁড়িয়েছেন, সমিত সোমকেও আমরা দেখতে পাচ্ছি আশপাশে ঘোরাফেরা করছেন, তারিক কাজীও আছেন পাশে। তারিক, দুজনেই আছেন। হামজা চৌধুরী তিনি 35 মিনিট বাংলাদেশের ফ্রি কিক, সিঙ্গাপুরের পেনাল্টি এরিয়ার বাইরে থেকে। লাস্ট 10 ম্যাচে 15টা গোল কনসিড করেছে সিঙ্গাপুর। বাংলাদেশ কি সেই সিঙ্গাপুরের গোল ট্যালিটা বাড়াতে পারবে? হামজা প্রস্তুত, পুরো স্টেডিয়াম একটা মোমেন্ট দেখার অপেক্ষায়, একটা মোমেন্টের অপেক্ষায়, একটা ম্যাজিক ম্যানের অপেক্ষায়। হামজা চৌধুরী, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। নির্ভর হয়ে দাঁড়িয়ে আছেন বলের সামনে, তাকে আটকাতে মাটিতে শুয়েও পড়েছেন সিঙ্গাপুর ডিফেন্ডার। হামজা চৌধুরী পেছনে গেছেন 25 গজ দূর থেকে,
এই ফ্রি কিক থেকে প্রাণ ফেরাতে চাইবেন তিনি। সব নজর এখন হুট করেই এই ফ্রি কিকটার দিকে। হামজার ফ্রি কিক, সেটা আশা জাগিয়ে গেছে। গোল পোস্টের ঠিক ওপর দিয়ে সেই হিউম্যান ওয়ালের কেউ টপকে গিয়েছিল সেই ফ্রি কিকটা। জুলফিকার মাহমুদ মিন্টু আমাদের সাথে আছেন। বাংলাদেশের শেষ 5-6 মিনিটের মধ্যে অ্যাটাকিং অ্যাপ্রোচটা মনে হয় একটু বেড়েছে। এখানে একটা জিনিস হচ্ছে যে যখন অ্যাকচুয়ালি সিঙ্গাপুর পিছন থেকে বিল্ড আপ করে খেলাটা সবসময় কিন্তু তাদের ক্যাপ্টেন হারিস হারুন সে কিন্তু ফ্রি থাকছে, এবং এই ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে আমাদেরকে যেটা সামিট সময়ের রেসপন্সিবিলিটি হচ্ছে যে অপোজিশন হোল্ডিং মিডফিল্ডার যাতে বলগুলো রিসিভ করতে না পারে, কারণ হারিস হারুন বলটা নেওয়ার পরে কিন্তু সে অ্যাকচুয়ালি দুটো ফ্ল্যাঙ্ক এরিয়াতে লং লং বলগুলো সে বিহাইন্ড দ্য ব্যাক লাইন দেওয়ার চেষ্টা করছে, যেটা আমাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে আসলে বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে রিপেয়ার করতে হবে। বাংলাদেশের করণীয় অনেক কিছুই আছে এই ম্যাচে। আরো একবার রেফারির বাঁশি বেজেছে। ফ্রি কিক পেয়ে যাচ্ছে সিঙ্গাপুর। নম্বর 7 ইয়াং, তিনি বাংলাদেশকে ভালোই ভোগাচ্ছেন। দেখুন, বাংলাদেশ যতগুলো এখন পর্যন্ত সুযোগ ক্রিয়েট করেছে বা সিঙ্গাপুরের পেনাল্টি এরিয়ার ভেতর তারা হানা দিয়েছে, সবগুলোতে কিন্তু সমিত সোমের একটা ফাইনাল পাসের ইনভলভমেন্ট ছিল। এবং বাংলাদেশের অ্যাটাকে বড় ভূমিকা তার। তাকে যত বেশি বাংলাদেশ খেলাতে পারবে তত বেশি সুবিধা। তবে আপাতত বাংলাদেশকে নজর দিতে হবে এই ফ্রি কিক থেকে, যাতে ঠিকঠাক ডিফেন্ডিংটা বাংলাদেশ করতে পারে। সেখান থেকে যে বলটা মারা হয়েছে সেটা বাংলাদেশ প্রতিহত করলেও হারিস হারুন ফ্রিম্যান তিনি পেয়েছেন বলটা, এবং এরপরে যেভাবে বল দিতে চেয়েছিলেন আদলি সেন্টার ব্যাক সেভাবে দিতে পারেননি। রাকিবের প্রেস খুব একটা ভোটকে দিতে পারেনি সিঙ্গাপুরের সেন্টার ব্যাকে। তবে বাংলাদেশ পুরোপুরি বিপদমুক্ত নয়। ইয়াং, রাইট ফ্ল্যাঙ্ক ফাঁকা। সিঙ্গাপুরের 3 জন ফুটবলার সেই মুহূর্তে পেনাল্টি এরিয়ার ভেতর ছিলেন। আরো একবার ব্রায়ান স্টুয়ার্ট দিয়েছেন সামনে, তার ভাই হ্যারি স্টুয়ার্ট পেয়ে গেছেন সেটা। হ্যারি স্টুয়ার্টের সাপ্লাই, মিতুল মার্মা তিনি আছেন রেডি। মিতুলের বিশ্বস্ত গ্লাভস জোড়ায় সেই বলটা এসে আটকেছে। শাকিল আহাদ, হামজা চৌধুরী বল চাইছিলেন, পেয়ে গেছেন। দুই সেন্টার ব্যাকের মাঝখান থেকে তিনি এখন চাইবেন বলটা নিয়ে একটা বিল্ড আপ করতে। এই সিচুয়েশনে অ্যাকচুয়ালি ফুল টিম সিঙ্গাপুরের মানে সেন্টার সার্কেলের পিছনে। ওকে, সো আমার মনে হয় যে এই ক্ষেত্রে হামজা বেশি নিচে চলে আসলে যে প্রবলেমটা হয়, সেই প্রবলেম থেকেই সূচনা হলো আরও একটা সিঙ্গাপুরের অ্যাটাকের। কিন্তু কপাল বাংলাদেশের ভালো যে হামজা ছিলেন সেখানে। জুলফিকার মাহমুদ আপনি বলছিলেন প্লিজ। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে অ্যাকচুয়ালি দ্রুত বলটাকে সার্কুলেট করতে হবে, বিকজ অপোজিশন ফুললি মানে বিহাইন্ড দ্য হাফওয়ে লাইন। তাহলে এই ক্ষেত্রে আপনি ডেফিনেটলি কোথায় বলটা নিতে চাচ্ছেন? বিহাইন্ড দ্য ব্যাক লাইন। সো যত দ্রুত আপনি বলটা রিসাইকেল করবেন অ্যাক্রস দ্য ব্লক, তারা ডিফেন্সিভ ব্লক যখন তৈরি করে ডেফিনেটলি ডিফেন্সিভ ব্লককে তখন দ্রুত শিফট করতে হবে, এবং ওই মোমেন্টে অ্যাকচুয়ালি ইন বিটুইন দ্য লাইন আপনাকে বল নিতে হবে, এবং সেটা হতে পারে শামিদ সোম কিংবা হৃদয়। যদি হামজা ড্রপ করে, হৃদয়কে তখন পুশ করতে হবে ইন বিটুইন দ্য লাইন টু রিসিভ দ্য বল। হৃদয় এখন সে কাজটাই করেছেন। চমৎকার একটা পাস, ফাহমিদুল সেখানে আছেন। ফাহমিদুল কাটিয়ে গেছেন একজনকে। ফাহমিদুলের শট শেষ মুহূর্তে ব্লকড। সমিত সোম যেভাবে তিনি বলটা বানিয়ে দিলেন ফাহমিদুলকে, আরো একবার সমিত সোমের কথা বলতেই হয়। হৃদয় থেকে সমিত সোম বলটা পেয়েছিলেন, জাস্ট হালকা একটু ঘুরে সমিত সোম সেই বলটাই এরা দারুণভাবে তার সেই সাপ্লাইটা ফাহমিদুল জায়গা করে নিয়ে তার কাছে গিয়েছিলেন। অনেকটা কাটিং করতে চেয়েছিলেন, প্রথমবার ঢুকেছিলেনও, তবে শেষ পর্যন্ত তৃতীয় দফায় যে আটকাতে হয়েছে তাকে, সাফওয়ান বাহারুদ্দিন তিনি আটকে দিয়েছিলেন ফাহমিদুলের সেই অ্যাটেম্পটা। ফাহমিদুলের পছন্দের পা লেফট, যদিও তিনি শটটা নিয়েছেন রাইটে। এবং আরও একবার
ওই কথাটাই প্রমাণ হচ্ছে যে সৌমিত সোম, হি ইজ দ্য ক্রিয়েটর। এখনো পর্যন্ত 5টা ফরওয়ার্ড পাস তিনি দিয়েছেন, যেখান থেকে বাংলাদেশ আক্রমণ তৈরি করেছে। জুলফিকার মাহমুদ, সৌমিত সোমের খেলা 40 মিনিট পর্যন্ত কেমন দেখলেন? যেটা বলছিলাম আমরা আলোচনায়, দেখেন এখন এই মুহূর্তে কিন্তু হ্যারিস হারুনের সঙ্গে কিন্তু সমিত সোম, এটা হচ্ছে অফ দ্য বল রেসপন্সিবিলিটি। কারণ আপনার মিডফিল্ড এবং অপোনেন্টের মিডফিল্ডে এখানে যদি আপনি ক্লোজ ডাউন করতে পারেন, অপোজিশনকে যদি বল এখানে খুব ইজিলি রিসিভ করতে না দেন, ডেফিনেটলি তাদের অ্যাটাক তৈরি হবে না। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি বল উইন করার সঙ্গে সঙ্গে আপনার টিমের যখন পজিশন থাকবে, ডেফিনেটলি ইউ হ্যাভ টু মুভ টু রিসিভ দ্য বল, এবং যখন সেই বলগুলো পাচ্ছে এবং সে কিন্তু ইনফিল্ট্রেশনে যাচ্ছে। ফাহমিদুলের টার্ন, চমৎকার স্পেস তৈরি করেছেন নিজের জন্য এবং তারপর দিয়েছেন রাকিবকে, কিন্তু রাকিব তো অফসাইডে। এই ঘটনায় যদি একটু আসি, যেহেতু তিনি প্রপার নাম্বার 9 নন এবং ওই মাঝখান জায়গা থেকে অপোনেন্টের শোল্ডার দেখে রানগুলো মেক করাকে অনেক সময় উইঙ্গারদের জন্য একটু ট্রিকি হয়ে যায়। অফকোর্স, কারণ হচ্ছে যে আপনার ন্যাচারাল পজিশন তো হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াইড এরিয়াতে। সো ওইখানে আপনি যত কমফোর্টেবল এবং আপনি জানেন অ্যাকচুয়ালি হোয়াট টু ডু হোয়াট নট টু বি ডু, কিন্তু নাম্বার 9 পজিশন এটা অনেক ডিফিকাল্ট একটা পজিশন অ্যাকচুয়ালি। মেকশিফট আপনি কখনো কখনো এখানে হয়তো সাকসেস পেতেও পারেন, কিন্তু মানে যদি আমি বলি যে পার্মানেন্ট সলিউশন, এটা কোনো পার্মানেন্ট সলিউশন না অ্যাকচুয়ালি। সো ডেফিনেটলি একজন টিপিক্যাল নাম্বার 9 সে যত কমফোর্টেবল হবে ওইখানে, একজন মেকশিফট নাম্বার 9 অত কমফোর্টেবল হবেন না। সে কথা যখন আপনি বলছিলেন, কিলিয়ান এমবাপের কথা হুট করে মনে পড়ে গেল। এখনো পর্যন্ত সেই অফসাইডের রেকর্ড অবশ্য ভাঙার ধারে কাছেও রাকিব নেই, তবে 4 বার এরই মধ্যে অফসাইড ট্র্যাপে পড়ে গেছেন রাকিব। হৃদয়, এবং আমরা যেটা বলছিলাম বারবারই, হামজা যদি নিচে থাকে ডেফিনেটলি আরেকজন যে পিভট থাকবে তাকে একটু অ্যাডভান্স এরিয়াতে যেতে হবে, পুশ করতে হবে, তাহলে ডিফিকাল্টিজ উইল অ্যারাইজ ফর দ্য অপোজিশন মিডফিল্ডার, কারণ আপনাকে ট্র্যাক করতে হবে তাকে। এবং এই ক্ষেত্রে খুব দ্রুত বল সার্কুলেশনটা হচ্ছে জরুরি। যত দ্রুত আপনি সার্কুলেট করবেন, এখন কিন্তু ফুল টিম কিন্তু হাফ লাইনের নিচে নেই সিঙ্গাপুর। সো বল সার্কুলেশনের সঙ্গে সঙ্গে প্লেয়ারদের অফ দ্য বল মুভমেন্ট হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং আপনি কোন ডিরেকশনে অ্যাকচুয়ালি অ্যাটাকটা করতে যাচ্ছেন সেটাও খুব জরুরি। এখনো পর্যন্ত বাংলাদেশকে আমরা অনেক বেশি ভার্টিক্যাল পাস খেলতে দেখেছি এমনটা মনে হয়নি। বাংলাদেশ সাইডওয়েজ পাসগুলো খেলছে, কিন্তু মাঝখান দিয়ে পেনিট্রেট করার যে ব্যাপারটা, সেই জায়গায় বাংলাদেশের কিছু ল্যাকিংস রয়ে যাচ্ছে। সেটা ডেফিনেটলি থাকবে, তার কারণটা হচ্ছে কোনো টিমই সেন্ট্রাল এরিয়া দিয়ে আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাটাক ইনিশিয়েট করতে দিবে না। সো এই ক্ষেত্রে যেটা বারবার বলছিলাম যে যখন আমাদের পজিশনে বল থাকে, সিঙ্গাপুর যখন তার ওন হাফে নেমে যায়, তাহলে স্পেসটা কোথায় থাকে অ্যাকচুয়ালি ওয়াইড এরিয়াতে। তার মানে হচ্ছে যে আপনাকে দ্রুত বল সার্কুলেট করতে হবে ফ্রম ওয়ান সেন্ট্রাল ব্যাক টু অপোজিট সেন্ট্রাল ব্যাক অ্যান্ড সামটাইমস টুয়ার্ডস দ্য রাইট ফুল ব্যাক অর লেফট ফুল ব্যাক, দেন ইউ ক্যান এক্সপ্লোর দ্য ফ্ল্যাঙ্ক এরিয়া। ফ্ল্যাঙ্ক দিয়ে এবার অবশ্য অ্যাটাকে যাওয়ার চেষ্টায় ছিল সিঙ্গাপুর। হামি সাইহান, আদলি, আবার সেই হামি সাইহান, হারিস হারুন, এবং সেখানে সাদউদ্দিন মিস করে গেছেন। রাইট সাইডে অনেকখানি জায়গা, শেষ পর্যন্ত সেখানে হৃদয় গিয়ে কভার করেছেন। রায়হান স্টুয়ার্ট, তিনি ওভারল্যাপ করেছিলেন, তিনি সেই বলের সাপ্লাইটা দিয়েছিলেন ফাইনাল থার্ডে। বাংলাদেশের জন্য আরো একটা ওয়ার্নিং, আরো একটা অ্যালার্ম সাইন। হারিস স্টুয়ার্ট, তিনি নেবেন এই থ্রোয়িংটা। হারিস হারুন ঠিক করে দিচ্ছেন কে কোথায় থাকবেন। বেশ লম্বা থ্রো করতে পারেন এই হারিস স্টুয়ার্ট। ব্লক হলো সেটা, সেকেন্ড বলটায় শটটাও করলেন, এখনো সুযোগ রয়েছে। মিতুল মার্মা পুরোপুরি ক্লিয়ার করতে পারেন, এই গোলের সুযোগ সিঙ্গাপুর। শেষ পর্যন্ত এই ন্যাশনাল স্টেডিয়ামে গোলটা পেয়ে গেল সিঙ্গাপুর। হামজা চৌধুরী ট্রাই করেছিলেন, তবে তার সেই অ্যাটেম্পটাও টেকেনি। বলটা গেছে বাংলাদেশের জালেই। বাংলাদেশ পিছিয়ে পড়লো এশিয়ান কাপ কোয়ালিফায়ারের এই ম্যাচে সিঙ্গাপুরের থেকে 1-0 গোলে। সিয়ং তিনি শটটা করেছিলেন, সেটাই এলো গোল, সেটাই দিয়ে দিল সিঙ্গাপুরকে কাঙ্ক্ষিত লিড এই ম্যাচে। এবং টাইমটা দেখুন, ফার্স্ট হাফে
ঠিক আগ মুহূর্তে। সিঙ্গাপুরের গুটি কয়েক সমর্থক এই মাঠে আছেন, তারাই এখন আনন্দে ভাসছেন, আর গোটা স্টেডিয়ামে পিন পতন নীরবতা। বাংলাদেশ গোলটা হজম করলো ডিফেন্ডিংয়ের দুর্বলতায়। বল ক্লিয়ার করার একাধিক সুযোগ হয়তো বাংলাদেশের সামনে ছিল, কিন্তু বাংলাদেশ তা হাতছাড়া করে একটা বাজে সময়ে গোল হজম করে বসলো। 3 মিনিট সময় যোগ করা হয়েছে ফার্স্ট হাফের 45 মিনিট শেষে, এবং ইন্টারেস্টিংলি এটা এখনো পর্যন্ত এই গ্রুপের ফার্স্ট গোল। সে আলোচনা আমরা পরে আসি। মিতুল মার্মা প্রথমে ক্লিয়ার করতে পারেননি, এই পারে অন্য পাশে ছিলেন ইয়াং। হামজা চৌধুরীর সর্বোচ্চ চেষ্টাও আর আটকাতে পারেনি ইয়াংয়ের ওই শটটা। হ্যারি স্টুয়ার্ট তিনি বলটা ছেড়ে দিয়েছিলেন ইয়াং এর কাছে। ইয়াং পুরোপুরি ফাঁকায় ছিলেন এবং সেখান থেকে এই গোলটা হলো। এবং এই জিনিসগুলো হচ্ছে যেটা আমরা মানে ম্যাচ শুরুর আগে শোতে আলোচনা করছিলাম অ্যাকচুয়ালি, যে ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে যদি ক্রস আসে তাহলে সেগুলো আসলে ডিলিংসটা কীভাবে হবে এবং পজিশন স্পেসিফিক, যে আপনার পজিশনটা কোথাও হবে। অ্যাকচুয়ালি এখানে সং ইয়াং একদম পুরো আনমার্ক অবস্থায় ছিল। শাকিল আহাদের তপুর পজিশনটা কি অ্যাকচুয়ালি এখানে থাকা উচিত ছিল কি না, সে কোথায় ছিল অ্যাকচুয়ালি। এই যে আমাদের মানে ছোট ছোট ডিটেলগুলো, এই ডিটেলগুলোর কারণে কিন্তু অ্যাকচুয়ালি ম্যাচে আমরা এই ধরনের পার্থক্য গড়ে দিতে দেখি। গোলকিপার মিতুল মার্মা সামনে এগিয়ে গেলেন, খুব প্রয়োজন ছিল কতটুকু বিপদের, এবং যদি বিপদ বুঝে অ্যাকচুয়ালি গোলকিপারকে ডিসিশনটা নিতে হয় ইন রিলেশন টু দ্য বল এবং অপোনেন্ট। সো আমি মনে করি যে ওই মুহূর্তে সে হয়তো যদি ওইখানে না যেত তাহলে কি হতো, বলটা হয়তো অন্য কেউ হয়তো সেখানে যেতে পারতো, কিন্তু সে যখন গিয়েছে তবু রাইট ডিসিশন নিয়েছে, সে গোল পোস্টে ঢুকে গিয়েছে। দেখা যাক বিরতির আগে বাংলাদেশ ম্যাচে ফিরতে পারে কিনা। সেটা অবশ্য এই ধরনের ক্রস থেকে হয়তো নয়, যদিও সেখান থেকে বাংলাদেশ পাচ্ছে একটা কর্নার কিক। ম্যাচের প্রথম কর্নার এডিশনাল টাইমে প্রথমার্ধে ভুটানের এগেনস্টে এই প্রান্ত থেকে এই কর্নার কিক থেকেই জামাল ভুঁইয়া যে কর্নার কিকটা নিয়েছিলেন সেটা থেকেই হামজা চৌধুরী তিনি গোল করেছিলেন। আরও একবার হামজা চৌধুরী সিঙ্গাপুরের পেনাল্টি এরিয়ার ভেতরও ঢুকে পড়েছেন। এই কর্নারটা নেয়ার জন্য প্রস্তুত বাংলাদেশ। বক্সের ভেতরে হামজা যেমন আছেন তপুও। হাইট অ্যাডভান্টেজ যাদের, তারাই বোধহয় সেটা কাজে লাগাতে চাইবেন। সমিত সোম তিনি যাচ্ছেন সেই কর্নারটা নেয়ার জন্য। সমিতের কর্নার কিক, সেখান থেকে হেডারটা হয়েছে। তপু বর্মন জাতীয় দলের হয়ে যার 6টা গোল রয়েছে, সেই তপুর হেডার পোস্টের পাশ দিয়ে। তবে আর একটা সুযোগ বাংলাদেশ পাবে ওই একই জায়গা থেকে, আরও একটা কর্নার। একটা গ্ল্যান্সিং হেডার ছিল, এবং যেভাবে তপু সামনের দিকে চলে এসেছিলেন তাকে মার্ক করা সিঙ্গাপুরের ফুটবলের জন্য কঠিন হয়ে পড়েছিল। তপু আরও একবার এমন এক পজিশনে যাচ্ছেন যেখান থেকে তিনি আবার যেতে পারেন। এই দফায় মাঝামাঝি জায়গায় তপু ততক্ষণে বক্সের বেশ খানিকটা বাইরে। এটা আবার একটু অবাক করলো কিনা, তপু বক্স থেকে বেরিয়ে এলেন। এবং যেটা হচ্ছিল অ্যাকচুয়ালি যে আমরা গোল কনসিডিংয়ের ক্ষেত্রে আমাদের ক্লোজ বডি ছিল ম্যাক্সিমাম প্লেয়ারের, আমরা শুধু বল ওরিয়েন্টেড বল দেখছিলাম, পিছনে কে ফ্রি আছে সেটা অ্যাকচুয়ালি আমরা দেখছিলাম না। সেক্ষেত্রে যদি আপনার ওপেন বডি থাকে দেন আপনি ইউ হ্যাভ টু চেক দ্য বল অ্যান্ড চেক দ্য ম্যান অলসো। আপাতত এই ফার্স্ট হাফটা বাংলাদেশের জন্য হতাশার, তবে ভালো খবর হচ্ছে আরও 45 মিনিট বাংলাদেশ দল পাচ্ছে এই ম্যাচের ভাগ্যটা ঘুরিয়ে দেওয়ার জন্য। হাফ টাইম স্কোর লাইন বাংলাদেশ 0 সিঙ্গাপুর 1। সিয়ং তিনি সেই গোলটা দিয়েছেন প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে, সেই গোল বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে 1-0 গোলে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.